হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকেও আমি আমাদের যে আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি আছে WBSSC, তো সেই পরীক্ষার জন্য আমি বায়োলজি থেকে বেশ কিছু প্রশ্ন রেখেছি। তো তোমরা ক্লাসটা দেখো, অনেক ভালো ভালো প্রশ্ন রয়েছে। তো আশা করি তোমাদের ক্লাসটা খুব হেল্পফুল হবে। তো স্কিপ না করে ক্লাসটা শেষ অবধি দেখো, আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও যারাই গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছে, কারণ লাস্ট ইয়ারে কিন্তু প্রায় অনেক প্রশ্নই কিন্তু বায়োলজি থেকে এসেছিল। ওকে, ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে। আমাদের দেশে কৃষিজ জমির কত ভাগ জমিতে ধান, গম, যব, জোয়ার চাষ করা হয়? 100 ভাগ, 75 ভাগ, 80 ভাগ নাকি 70 ভাগ? সঠিক উত্তর হবে 75 ভাগ, মানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলেছে। মিষ্টি জলের অন্যতম উৎস বলা হয় নদীর জলকে, ঝর্ণার জলকে, কুয়োর জলকে নাকি বৃষ্টির জলকে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বৃষ্টির জলকে মিষ্টি জলের অন্যতম উৎস হিসেবে ধরা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে। কোন অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণে থাকে? IgE, IgG, IgM, IgA? তো এখানে সঠিক উত্তর হবে IgG। প্রায় 70 থেকে 75% পরিমাণ আর কি পাওয়া যায় রক্তে, প্লাস লসিকাতেও কিন্তু এটা পাওয়া যায়, সর্বাধিক বেশি পরিমাণে পাওয়া যায়। তো IgGকে তোমরা আর একটা জায়গাও পড়েছো, যেটা হচ্ছে ওই যে তোমার এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসে, মানে এই অ্যান্টিবডিটাই আর কি প্লাসেন্টাকে ভেদ করে তোমার ফিটাসের দেহে পৌঁছাতে পারে। তো সেই কারণে কি বলা হয় না, IgGকে বলা হয় সব থেকে ছোট। আর সব থেকে বড় অ্যান্টিবডি হচ্ছে IgM, এটা হচ্ছে সব থেকে বড় অ্যান্টিবডি। কিভাবে মনে রাখবে? এম আছে, তো এম মানে হচ্ছে মেগা, আর মেগা কথাটার মানে হচ্ছে অনেকটা বড়। তো এইভাবে মনে রাখবে, এটার হচ্ছে সব থেকে বড়। আর এটা যেহেতু তোমার ফিটাসের মধ্যে দিয়ে যেতে পারে, মানে প্লাসেন্টার মধ্যে দিয়ে ফিটাসের দেহে পৌঁছাতে পারে, তো সেই জন্য এটা হচ্ছে সব থেকে ছোট, আর এটা সব থেকে বেশি থাকে, প্রায় কত না 70 থেকে 75% মতো। বোঝা গেল? এখানে আর একটা জিনিস বলে দিই, আমাদের প্রশ্নটা ছিল সব থেকে বেশি, তো আমরা দেখে নিলাম সব থেকে বেশি থাকে হচ্ছে IgG, প্রায় 75% মতো। তাই সব থেকে কম পরিমাণে কোন অ্যান্টিবডি থাকে? সব থেকে কম থাকে হচ্ছে IgE, এটা হচ্ছে তোমার প্রায় 0.1%, মানে বুঝতেই পারছো অনেকটা কম পরিমাণে থাকে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে কম। তাহলে এখান থেকে আমরা 4টে কোশ্চেন পেলাম। সব থেকে বেশি পরিমাণে থাকে IgG 70 থেকে 75%, আর সব থেকে কম পরিমাণে থাকে IgE 0.1% মতো। সব থেকে বড় অ্যান্টিবডি হচ্ছে IgM, আর সব থেকে ছোট অ্যান্টিবডি IgG। কিভাবে মনে রাখবে? এম মানে হচ্ছে মেগা, মানে এম ফর মেগা, তো এইভাবে মনে রাখবে IgM সব থেকে বড়, আর IgG যেহেতু তোমার ফিটাসের দেহে পৌঁছাতে পারে থ্রু প্লাসেন্টা, তো সেই জন্য IgG হচ্ছে সব থেকে ছোট। তো দেখো এখানে অপশানে যে 4টে অ্যান্টিবডি ছিল, তো 3টে অ্যান্টিবডি নিয়ে আমি বলে দিয়েছি। তাহলে আর একটা অ্যান্টিবডি পড়ে আছে IgA, তো এর কি কোনো কাজ নেই? এরও কাজ আছে। এটা কোথায় থাকে? এটা হচ্ছে স্তন গ্রন্থি থেকে এক ধরনের লিকুইড খরিত হয় তোমার যখন আর কি বেবি হয়, মানে ফার্স্ট ব্রেস্ট মিল্কটা, যেটাকে বলা হয় হচ্ছে কোলোস্ট্রাম। যেটাকে বলা হয় কোলোস্ট্রাম। এটা কোথা থেকে খরিত হয় না? স্তন গ্রন্থি থেকে খরিত হয়, স্তন গ্রন্থি থেকে খরিত হয় হচ্ছে কোলোস্ট্রাম। এই কোলোস্ট্রামে কিন্তু এই অ্যান্টিবডিটা পাওয়া যায়। আর কোথায় কোথায় পাওয়া যায়? আর হচ্ছে তোমার আমাদের সোয়েট, তারপর হচ্ছে লালা, তো এখানে এই IgA অ্যান্টিবডিটা পাওয়া যায়। তাহলে 4টে অ্যান্টিবডি সম্পর্কে আমি ডিসকাস করে দিলাম, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে। ভিটামিন ডি কোন রোগটা প্রতিরোধ করে? একদমই সহজ প্রশ্ন, এরকমই প্রশ্ন এসেছিল লাস্ট ইয়ারে। রিকেট, স্কারভি, রক্তক্ষরণ, বন্ধ্যাত্ব, অ্যান্সার হয়ে যাবে রিকেট। নেক্সট প্রশ্ন,
কোন গাছ বাকল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে? আমরা জানি উদ্ভিদরা যে রেচন পদার্থ ত্যাগ করে, তো তিনটে পদ্ধতি আছে, এই তিনটে পদ্ধতির সাহায্যে রেচন পদার্থটা ত্যাগ করে। একটা হচ্ছে তোমার পত্রমোচন, বাকল মোচন, আর হচ্ছে ফল মোচন। বাকল মোচন মানে হচ্ছে গাছের ছাল, তো গাছের ছালটা খসে পড়ে যায়, যার ফলে কী হয় না, ছালে যে রেচন পদার্থগুলো থাকে সেইগুলো বেরিয়ে যায় উদ্ভিদের দেহ থেকে। তো এখানে অপশানগুলো দেখো, বলেছে লেবু, তেঁতুল, আপেল, অর্জুন। তো এখানে অ্যান্সার হবে অর্জুন। কেন না, এই যে তিনটে আছে লেবু, তেঁতুল, আপেল, এই তিনটেই কিন্তু হচ্ছে স্টুডেন্ট ফল মোচন করে। এই তিনটেই হচ্ছে ফল মোচনের মাধ্যমে তাদের রেচন পদার্থটা শরীর থেকে ত্যাগ করে। একমাত্র অর্জুন, আর একটা নামও আছে পেয়ারা, এরা হচ্ছে বাকল মোচনের মাধ্যমে রেচন পদার্থটা ত্যাগ করে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে। মৌমাছিরা চক্রাকার নৃত্য প্রদর্শন করে যখন খাদ্যের উৎস 70 মিটারের মধ্যে হয়, খাদ্যের উৎস 80 মিটারের মধ্যে হয়, খাদ্যের উৎস 90 মিটারের মধ্যে হয়, না খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হয়। মানে কোথা থেকে মানে খাদ্যের উৎসটা বলছে না মৌচাক থেকে। তো মৌমাছিরা চক্রাকার নৃত্য প্রদর্শন করে যখন মৌচাক থেকে তাদের খাদ্যের উৎসটা 70 মিটারের মধ্যে হবে, 80 মিটারের মধ্যে হবে, 90 মিটারের মধ্যে হবে, নাকি 100 মিটারের মধ্যে হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। যখন মৌচাক থেকে খাদ্যের উৎসটা 100 মিটারের মধ্যে হয়, তখন ওরা এক প্রকার একটা নাচ করে, যেই নাচটাকে বলা হয় চক্রাকার নৃত্য। বেসিক্যালি এরা এই নৃত্যের মাধ্যমে কি বোঝাতে চায় বলো তো? এরা বার্তা আদান প্রদান করে। তো শ্রমিক মৌমাছিরা যখন খাবারের সন্ধানে আর কি দূর দূরান্তে যায়, তখন আবার খাবারের খোঁজ পেলে ওরা আবার যখন মৌচাকে ফিরে আসে, তখন এই তো চক্রাকার নৃত্য করে। এছাড়াও ওরা আর একটা নৃত্য করে যেটাকে বলা হয় ওয়াক টেল নৃত্য। যেটাকে বলা হয় ওয়াক টেল নৃত্য। ঠিক আছে, এই নাচটা করে। এই নাচের স্পেশালিটি হচ্ছে এই নাচের এই নাচের আর কি প্যাটার্নটা, যেটাকে কি বলে, মহড়াটা দেখতে 8-এর মতো লাগে। 8-এর মতো লাগে। আর এই নাচের স্পেশালিটি হচ্ছে এদের উদরটা আন্দোলিত হয়। হ্যাঁ, উদরটা আন্দোলিত হয়। ঠিক আছে, এটা একটা নৃত্য। তো এরকমই নৃত্যের ওপর গবেষণা করে দেখা গেছে যে এরা আরেকটাও নৃত্য করে যেটাকে বলা হয় চক্রাকার নৃত্য, যখন মৌচাক থেকে খাদ্যের উৎসটা 100 মিটারের মধ্যে হয়। তো এটা বেসিক্যালি ওরা নৃত্যের মাধ্যমে কি করে না, বার্তা আদান প্রদান করে। বার্তা আদান প্রদান করে। ঠিক আছে, এটা ভালো প্রশ্ন। হ্যাঁ, ভালো প্রশ্ন এটা। পরের প্রশ্ন দেখে নাও কি রয়েছে। মেন্ডেলের প্রথম সূত্রটি হলো প্রকটতার সূত্র, স্বাধীন সঞ্চালনের সূত্র, পৃথকীভবনের সূত্র, কোনোটি না। খুব সহজ প্রশ্ন, অ্যান্সার হয়ে যাবে পৃথকীভবনের সূত্র। আর স্বাধীন সঞ্চালনের সূত্রটা হচ্ছে মেন্ডেলের সেকেন্ড ল, আর আমরা ফার্স্ট ল চেয়েছে, তো অ্যান্সার হয়ে যাবে পৃথকীভবনের সূত্র। পরের প্রশ্ন দেখো কি বলেছে যে ক্যাটারাক্ট রোগে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল, অবতল, বাইফোকাল, কোনোটি না। ক্যাটারাক্ট মানে হচ্ছে ছানি পড়া। এই যে ছানি পড়ে না বয়সকালে চোখে, তো সেটার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল, অবতল, বাইফোকাল। অ্যান্সার হয়ে যাবে উত্তল লেন্স। ঠিক আছে, আর অবতল লেন্সটা কোথায় ব্যবহার করা হয় বলো তো? মায়োপিয়া রোগে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে। অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলা হয়? গ্লুকাগন, থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন। অ্যান্টি কিটোজেনিক মানে হচ্ছে কিটোনটা যাতে তৈরি না হয়, তো সেই ব্যাপারটাকে প্রিভেন্ট করা। তো কে আর কি এই জিনিসটা করে? এই জিনিসটা করে হচ্ছে ইনসুলিন। পরের প্রশ্ন দেখো কি বলেছে। বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে অক্সিন, সাইটোকাইনিন, জিব্রেলিন, নাকি জিয়াটিন? আমরা অপশান এলিমিনেট করব। ফার্স্টে কে রয়েছে? অক্সিন। তাহলে অক্সিন একটা কি হরমোন? N2 ঘটিত হরমোন। ঠিক আছে, N2 ঘটিত প্ল্যান্ট হরমোন। তো এর কাজ কি? উদ্ভিদকে কি করে বলো? অক্সিন কি করে না,
দৈর্ঘ্যে বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন। হয়ে গেল, তাহলে অক্সিনের সাথে বীজের সুপ্ত দশা কোনো রিলেশন নেই, অপশান বাদ। নেক্সট অপশান কি আছে? সাইটোকাইনিন। সাইটোকাইনিনের কাজ বলো। এটা হচ্ছে আমার একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় হরমোন, যেটা কোথায় পাওয়া যায় না? ওই তোমার নারকেলের তরল শস্যে, ঠিক আছে, পাওয়া যায়। এর কাজ কি? ভুট্টায় পাওয়া যায়, টমেটো রসও পাওয়া যায়। এর কাজ মেনলি হচ্ছে কোষ বিভাজনটাকে উদ্দীপিত করা। তাহলে আমাকে জানতে চেয়ে যে বীজের সুপ্ত দশা, তাহলে এই অপশানটাও হলো না। এবার যেটা আছে জিব্রেলিন, অবভিয়াসলি এই দুটো হলো না, মানে এটাই হবে। আর জিয়াটিন হবে না, কারণ জিয়াটিন একটা সাইটোকাইনিন হরমোন, তো এটাও হবে না। তা জিব্রেলিন পড়ে আছে, এটাই একমাত্র অ্যান্সার যে বীজের সুপ্ত দশা ভঙ্গ করে। আর এটা কিন্তু N2 বিহীন হরমোন, ঠিক আছে, N2 বিহীন হরমোন। ক্লিয়ার? তো এই ছিল স্টুডেন্ট আজকে 10টা প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এত অবধি থাক। নেক্সট ক্লাসে আবার আমি এরকম কিছু প্রশ্ন নিয়ে আসব। যেহেতু তোমাদের লাস্ট ইয়ারে প্রশ্নের লেভেলটা এরকমই ছিল, তাই আমি এরকম লেভেলেই প্রশ্ন রাখছি। যদি তোমাদের মনে হয় যে ম্যাম আরেকটু হার্ড করো, আমাকে জানিও কমেন্টে, তো আমি আরও হার্ড প্রশ্ন করব, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।